আচ্ছা, আমরা এই শার্লি যে এয়ার পারমিবিলিটি টেস্টার আছে এটা দেখি। এটা দেখার পরে তোমরা বলবা যে এখানে আসলে তিনটা মেথডের মধ্যে কোন মেথডটাকে অ্যাপ্লাই করা হলো। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্ক্রিনে এই একটা ছবি, এইটা। তো এখানে বেশ কিছু জিনিস আছে, এটা একটু দেখো আগে, তারপরে আমি আরেকটা ছবি দেখাবো, ওইটা আরও ক্লিয়ার আছে। এই, তো এটা হচ্ছে একটা সিমেট্রিক ডায়াগ্রাম অফ শার্লি এয়ার পারমিবিলিটি টেস্টার, হ্যাঁ, যেটা তোমাদের কলেজে অবশ্যই আছে, এয়ার পারমিবিলিটি টেস্টার। তো এটার কি কি উপাদান আছে বা কি কি এলিমেন্টসের সমন্বয়ে এটা গঠিত, এটা আগে আমরা একটু জানি। জানার পরে আসলে দেখব যে এখানে মানে কোনটার কাজ কি বা আমার প্রসিডিউরটা কীরকম। হ্যাঁ, তো প্রথমে আমরা কোন দিক থেকে শুরু করবো, এদিক থেকে শুরু করি। তো এদিকে যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ যে এটা এইচ, হ্যাঁ, এটা হচ্ছে একটা সেফটি বাল্ব। এই সেফটি বাল্বের কিছু কাজ আছে, এটা পরে বললে ভালো হবে। যে সেফটি বাল্বটা মূলত এক্সট্রা যে প্রেশার হয় বা এক্সেসিভ যে প্রেশার হয়, এক্সেসিভ প্রেশারে যাতে মেশিনটা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য মূলত সেফটি বাল্বটা মানে ব্যবহার করা হয়। অর্থাৎ আনডিউ কোনো প্রেশারকে ইয়ে করার জন্য সেফটি গ্যাস, সরি এটা না, কে এর কথা বলতেছি, কে কে হচ্ছে সেফটি গ্যাস। এই সেফটি গ্যাসটা হচ্ছে এই আমাদের, এটা হচ্ছে মিটারটা, প্রেশার মাপার যে মিটার, যেটাকে ড্রট গ্যাজ বলে। এই ড্রট গ্যাজে ওয়াটার প্রেশারটা, ওয়াটার হেড প্রেশারটা দেখা হয়। তো এই ওয়াটার হেড প্রেশারটা, এটার একটা রেঞ্জ আছে, এটা হচ্ছে মানে 25 মিলিমিটার পর্যন্ত প্রেশার হেডকে নিতে পারে। যেমন 25 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার হচ্ছে এটা রেঞ্জ। তো এখন এর চেয়ে বেশি আনডিউ প্রেশার হলে তখন এই সেফটি বাল্বটা মূলত এই এই ড্রট গ্যাসটাকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে সেফটি বাল্বের কাজ। তাহলে দুইটা জিনিস আমরা চিনলাম, একটা হচ্ছে সেফটি গ্যাজ আর হচ্ছে ড্রট গ্যাজ। তো ড্রট গ্যাজ কি করে, ড্রট গেজের কাজটা কি, সেফটি গেজের কাজটা তো শুনলাম যে ড্রট গেজের এক্সেসিভ আনডিউ প্রেশারটার জন্য এটা রিলিজ করার জন্য এটা ব্যবহৃত হয়। আর ড্রট গ্যাসটা হচ্ছে প্রেশার হেডটাকে মাপে। অর্থাৎ আমরা যে বলে নিয়েছি যে আগে 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার, এই যে প্রেশার হেডটা, এই প্রেশার হেডটা 1 সেন্টিমিটারকে দেখার জন্য আমরা এই ড্রট গ্যাসটা ইউজ করে থাকি। উপরে নাম আছে, দেখো পি হচ্ছে এই যে ড্রট গ্যাস, আর কে হচ্ছে সেফটি বাল্ব অথবা সেফটি গ্যাস যাই বলো। এই কে হচ্ছে সেফটি গ্যাস বা সেফটি বাল্ব, আর পি হচ্ছে ড্রট গ্যাস, যেটা কিনা ওয়াটার লেভেলের প্রেশারটাকে দেখবে। আর এস, এস হচ্ছে আমার স্পেসিমেন্টটা, ঠিক আছে। আমরা যেই স্পেসিমেন্টটার কথা বলতেছি, যেই স্পেসিমেন্টটাকে এখানে রাখবো মানে ক্ল্যাপের মধ্যে, যার মধ্যে এয়ার পাস করব, সেই স্পেসিমেন্টটা হচ্ছে এই এসটা। এটা গেল। তারপরে আই যে দেখো, আই হচ্ছে স্পেসিমেন ফিক্সিং প্লেট, আর জে হচ্ছে স্পেসিমেন ক্ল্যাম্প। এই যে তুমি স্পেসিমেন যে এই যে সবুজ দেখতে পাচ্ছ, এটাকে কোথায় আটকাবা, জে এবং আই এর মাঝামাঝি এটাকে ক্ল্যাপ করতে হবে। তো জে এর নামটা হচ্ছে স্পেসিমেনটাকে ফিক্স করার যে প্লেট সেটা, আর আইটা, আর যেটা হচ্ছে স্পেসিমেন ক্ল্যাম্প, ঠিক আছে। তাহলে এই আমরা আই জে চিনলাম, এস চিনলাম। এস হচ্ছে আমার কি স্পেসিমেনটা, যার মধ্যে আমি এয়ার ফ্লো পাস করব। এখন এ বি সি ডি এই চারটা হচ্ছে আমার, এদেরকে আমরা বলতেছি মানে এটাই হচ্ছে আমাদের মূল রোটোমিটার, রোটামিটার। তো তোমরা রোটামিটারের নাম হয়তো আগে শোনো নাই। রোটামিটার হচ্ছে সেই মিটার যেটা দিয়ে আমরা এয়ারের পরিমাণ প্রতি সেকেন্ডে কোনো জায়গা দিয়ে কি পরিমাণ এয়ার পাস হচ্ছে সেটাকে টেস্ট করার জন্য বা মেজার করার জন্য যেই মিটারটা ইউজ হয় সেটাকে বলা হয় রোটামিটার। তো রোটামিটারের মূলত কাজ হচ্ছে মানে ভলিউম অফ এয়ার পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে কি পরিমাণ এয়ার পাস হয় সেটা আমাদেরকে বলে দেওয়া হচ্ছে রোটামিটার। তো এখানে মূলত চারটা রোটামিটার ইউজ করা আছে, এ বি সি ডি। কি বললো? স্যার ব্যারোমিটার দিয়ে কি মাপা? ব্যারোমিটার দিয়ে তো বায়ুচাপ মাপা হয়। স্যার এটা কতটুকু পাস করবে সেটা মাপবে নাকি? হ্যাঁ, ব্যারোমিটার হচ্ছে বায়ুর যে প্রেশার, এটা হচ্ছে প্রেশার মাপার জন্য। এটা হচ্ছে ভলিউমটা দেখবে। রোটামিটার তোমাকে ভলিউম বলে দিবে যে কতটুকু ভলিউম অফ এয়ার
প্রতি সেকেন্ডে পাস হচ্ছে, সেটা তোমাকে রোটামিটার বলে দিবে। অনেক মিটার আমরা জানি না, মানে ফিজিক্সে গ্যালভানোমিটার, ক্যালোরিমিটার, এরকম অনেক মিটার আছে। তো এটা এক ধরনের মিটার আর কি, যেটা কিনা এয়ারের পরিমাণ, মানে এয়ারের ফ্লোটা, যদি এয়ারকে তুমি ফ্লুইড মনে করো, প্রবাহী পদার্থ মনে করো, তাহলে এয়ারের ফ্লোটা প্রতি সেকেন্ডে কতটুকু সেটা দেখার জন্য আমরা রোটামিটার ইউজ করি। তো এখানে 4টা রোটামিটার আছে, এ বি সি ডি। 4টা রোটামিটার ইউজ করার দরকার ছিল না, একটা ইউজ করলেই হতো। আমরা একটু পরে এটা বর্ণনা করব যে কেন 4টা ইউজ করা হলো, তখন বিষয়টা বুঝতে পারবা। আপাতত জেনে রাখো যে একটা রোটামিটার দিয়ে কিন্তু আমি টেস্টিংটা করে ফেলতে পারতাম, কিন্তু কাপড়ের যে বিভিন্ন ভ্যারাইটি আছে, কিছু কাপড় আছে এয়ার পারমিবিলিটি কম, কিছু কাপড় আছে বেশি, তো সেজন্য বিভিন্ন রেঞ্জের এয়ার বিভিন্ন কাপড় পাস করবে, সেজন্য এখানে 4টা রোটামিটার আছে। তবে আমরা আমাদের কাপড়ের বৈশিষ্ট্য অনুসারে একটা রোটামিটারই ইউজ করব, বাকি 3টাকে বন্ধ করে রাখবো। হ্যাঁ, এটা একটু পরে আসতেছি, আমি বলবো। তাহলে এই এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য, অর্থাৎ আমার যদি স্পেসিফিক কম পরিমাণ আস্তে আস্তে এয়ারকে পাস করতে দিতে হয়, তখন এই সিরিজ বাল্বটা আমরা ইউজ করি। হচ্ছে কি সিরিজ বাল্ব, বা এটাকে গেট বলতে পারো। এই গেট বাল্বটা মূলত একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার খুব স্মুথ, অর্থাৎ ফাইন ফাইন মানে সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এই ইটাকে বাল্বটা ইউজ করি। এরপরে নিচে চলে আসো, এফ হচ্ছে রিজার্ভার। তুমি যে এখান থেকে এই পাম্পের সাহায্যে এয়ার নিচ্ছ, এই এয়ারটাকে যে এখানে পাঠাচ্ছ, তো পাঠানোর সময় এয়ারের যদি এখান থেকে সরাসরি নিয়ে এখান দিয়ে সরাসরি পাইপ নেলের মাধ্যমে পাঠিয়ে দাও, তাহলে এয়ার কখনো হয়তো বা এখানে শর্ট পড়তে পারে, কখনো বেশি হতে পারে, অর্থাৎ এয়ারের যে প্রেশারটা সেটা ইউনিফর্ম না হতে পারে। কোনো কোনো জায়গায় হয়তো কখনো একটু বেশি প্রেশার গেল, কখনো একটু কম গেল। তো এই কাজটা যাতে না হয়, স্মুথ, হ্যাঁ, বা ইউনিফর্ম এয়ার পাসেসটাকে নিশ্চিত করার জন্য আমরা এখানে একটা রিজার্ভার ইউজ করি, যেটাকে এফ বলা হচ্ছে। এটা একটা ব্যাপক সংখ্যক মানে বেশি পরিমাণে এয়ারকে এখানে রিজার্ভ করে তারপর সাপ্লাই করে। তাহলে এফ হচ্ছে কি রিজার্ভার। রিজার্ভারের কাজটা আমরা বললাম যে ইউনিফর্ম এবং স্মুথ, হ্যাঁ, এয়ার ফ্লো নিশ্চিত করার জন্য রিজার্ভার। আর এই যে জি হচ্ছে পাম্প, যেটা এয়ারকে নিয়ে আসে, এই যে সাকশন পাম্প। হ্যাঁ, তো আমাদের পাম্পগুলো 2 ধরনের হয়, কিছু হচ্ছে ব্লোয়ার পাম্প, সাকশন পাম্প। এটা হচ্ছে সাক করে, মানে ভিতরের দিকে টেনে নিয়ে আসে, এটা হচ্ছে সাকশন পাম্প। তারপরে এই যে এইচটা লাস্টে বাকি থাকলো, আমার যদি অ্যাক্সেস আরও এয়ার পাস করা দরকার হয়, এয়ার মানে ইন করতে হয়, তখন আমরা এই বাইপাস বাল্বটাকে ইউজ করি, এইচ। হ্যাঁ, এইচ হচ্ছে কি বাইপাস বাল্ব। তো তাহলে আমরা মোটামুটি এখানে যা আছে সবগুলো সম্বন্ধে আগে ধারণা নিলাম, এরপর আমি প্রসিডিউরটা বলবো। তার আগে আমি এই অংশটা আরেকবার রিপিট করি, যে আমার কে হচ্ছে কি একটা সেফটি বাল্ব বা সেফটি গেট, সেফটি গ্যাজ, যেটা কিনা এই ড্রট গেজের এক্সেসিভ প্রেসার বা আনডিউ প্রেসারের জন্য খুলে গিয়ে ওই প্রেসারটাকে রিলিজ করে এই ড্রট গ্যাসটাকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিবে। আচ্ছা, আর পি হচ্ছে ড্রট গ্যাস, যেটা কিনা আমাকে প্রেসার হেডটা মাপতে সহযোগিতা করবে, যে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার অফ ওয়াটার প্রেশার। এস হচ্ছে স্যাম্পল স্পেসিমেন, যেটা কিনা আমার টেস্টিং করব, যেটার এয়ার পারমিট আমি টেস্ট করব। এটাকে একটা নির্দিষ্ট সাইজে কাটতে হয়, যেটাতে আমি একটু পরে আসতেছি, যখন প্রসিডিউর বলবো তখন বলবো, মানে কত সাইজে কেটে নিব আমরা। তারপরে হচ্ছে এয়ার তো উপর থেকে পাস হয়, যেহেতু সাকশন পাম্প, এটা সাকশন পাম্পটা ভিতর দিকে এয়ারকে টানে, তো এই জন্য চিহ্নটা, এয়ারের চিহ্নটা উপর থেকে নিচ দিকে দেখাচ্ছে, মানে এটার মধ্যে দিয়ে এয়ার পাস হবে দিতে। আই এবং জে হচ্ছে কি আমার স্যাম্পলটাকে ক্ল্যাপ করার জন্য বা আটকানোর জন্য ব্যবহৃত হচ্ছে। একটা নাম হচ্ছে স্পেসিমেন ফিক্সিং প্লেট আই, আর জে হচ্ছে স্পেসিমেন ক্ল্যাম্প। জে স্পেসিমেন ক্ল্যাম্প, আই হচ্ছে স্পেসিমেন ফিক্সিং প্লেট। তাহলে এরা মিলে আমার মূলত স্যাম্পলটাকে আটকে দিবে। এই পাশেও কিন্তু আছে জে এবং আই, এদিকে নাম দিয়ে দেখানো হয় নাই, বাট আছে। হ্যাঁ, উপরটা হচ্ছে জে, নিচেরটা আই, আটকালাম। আর 4টা এ বি সি ডি, 4টা হচ্ছে কি রোটামিটার। রোটামিটারের কাজ কি, আমার ভলিউম অফ এয়ার পার ইউনিট টাইমে কত, এটা আমাকে বলে দেওয়া হচ্ছে এই রোটামিটারটা। আমাদের 4টা রোটামিটারের মধ্যে আমরা যে কোনো একটা রোটামিটার ইউজ করব, বাট মেশিনের মধ্যে 4টাই দেওয়া আছে। কেন, এটা আমরা প্রসিডিউর একটু পরে পাওয়ার সময় বলে দিব। ই হচ্ছে ফাইন বা স্মুথ, মানে আস্তে আস্তে, অর্থাৎ প্রেশারটাকে
খুব যদি আমার যদি মনে করো খুব পাতলা কাপড় হয়, মানে অনেক কম এয়ার পারমিবিলিটি আছে এরকম কাপড়ের ক্ষেত্রে, তখন আমার এয়ারের যে সাকশনটা এটা খুব কম হইতে হবে। তো তখন তুমি এটাকে কন্ট্রোল করবে কীভাবে? এই জন্য আমরা তখন ইটা কাজে লাগাই। হ্যাঁ, ইটা একটা বাল্বের মতো কাজ করে, গেট বাল্বের মতো। হ্যাঁ, এটাকে এখানে নাম দিয়েছে হচ্ছে সিরিজ বাল্ব। এটা সিরিজে থাকে, এগুলোর সাথে সিরিজে থাকে, মানে শ্রেণীতে। তো এটা কি করে, খুলে দিয়ে তুমি বেশি পরিমাণ সাকশনকে নিয়ন্ত্রণ করতে পারো অথবা কম সাকশন করতে পারো। এই কাজটা তুমি এই বাল্বের সাহায্যে করতে পারবা। এই জন্য আমরা বলতেছি এটা ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য। মনে করো তোমার খুব পাতলা কাপড়, যেটা এয়ার পারমিবিলিটি অনেক কম, তখন তো তুমি হাই প্রেশার দিয়ে দেখার দরকার নাই, একেবারে লো প্রেশার দিয়ে দেখলেই হচ্ছে। মানে প্রেশার তো 1 সেন্টিমিটারই থাকবে, মানে 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। বাট সেখানে এটাকে আর একটু ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য, মানে এটা 1 সেন্টিমিটার অ্যাচিভ করার জন্য, তখন এটাকে আমরা কাজে লাগাবো। এরপর নিচের দিকে এফ হচ্ছে রিজার্ভার, যেখানে কিনা বেশি পরিমাণে এয়ার স্টোর থাকবে। এই এয়ার স্টোর থাকার উদ্দেশ্য হচ্ছে এই এয়ারটা যাতে স্মুথলি এবং ইউনিফর্মলি সব জায়গায় টানতে পারে আর কি, বা পাস হতে পারে। তারপরে এটা হচ্ছে সাকশন পাম্প, যেটা কিনা এয়ারকে টেনে নিয়ে আসে, এদিক দিয়ে খোলা আছে, বাতাস থেকে এখান থেকে নিচ্ছে এয়ারটা। আর এই হচ্ছে কি কি বলছিলাম, বাইপাস বাল্ব, যেটা কিনা আমার অ্যাক্সেস যদি দরকার হয় তখন এখান দিয়ে না বাতাস এদিক দিয়েও আসবে, তখন সাকশন পাম্পটা আরও বেশি পরিমাণে এয়ার নিতে পারবে পরিবেশ থেকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি মেশিনের বর্ণনা। হ্যাঁ, মেশিনের বর্ণনা পরে আমরা এবার প্রসিডিউরে চলে যাব আর কি, যে আমি আসলে কাজটা এই মেশিনে কিভাবে করব। তো তোমরা বিভিন্ন বইতে এই চিত্রটার পরিবর্তে এই চিত্রটা দেখতে পাবা। আমি এটা দিয়ে দেখাই, তাহলে যাতে কনফিউজ না হয়ে যাও। একই জিনিস, ওখানে শুধু মেশিনের পার্টসগুলোর বর্ণনা আছে আর এখানে বর্ণনা নাই, তবে এটা একটু দেখতে সুন্দর। এই একই না, একই, অর্থাৎ নামগুলো ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কোথাও এটাকে ডি বলতেছে, কে বলতেছে, ভিন্ন ভিন্ন নামে বলতেছে। তো আমরা এখান থেকে বলি, তো এখানে কি হবে, প্রথমে আমি সাকশন পাম্প অন করব না এখানে, এই মানে সাকশন পাম্প অন করব, সরি, সাকশন পাম্প অন করে এই বাল্বটা আস্তে আস্তে খুলবো, সিরিজ বাল্বটা আস্তে আস্তে খুলবো। খুলে আমি তো প্রথমে স্যাম্পল স্পেসিমেন আটকে নিব, কিন্তু স্যাম্পল স্পেসিমেনটা আগে ফিক্সড করে নিব, নিয়ে আমি এই পাম্পটা অন করব। পাম্পটা অন করে এই বাল্বটা আগে খুলবো। বাল্বটা খুলে আমি এখান থেকে এই প্রেশার হেডটাকে নিয়ন্ত্রণ করবো, অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত এই গিট বাল্বটাকে আমি কন্ট্রোল করব যতক্ষণ পর্যন্ত আমার এই প্রেশার হেডটা 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার না হয়। আগে বলছিলাম কি এটা 25 মিলিমিটার পর্যন্ত আমাকে রিডিং দিতে পারে, তো আমার 10 মিলিমিটার দরকার, মানে 1 সেন্টিমিটার প্রেশার হেড দরকার। তো তুমি 1 সেন্টিমিটার প্রেশার হেড হওয়া এবং এটা ফিক্সড হওয়া পর্যন্ত, অর্থাৎ এই যে ডায়ালের কাঁটাটা আছে, এই কাঁটাটা এই 1 সেন্টিমিটার বরাবর বা 1 সেন্টিমিটার পর্যন্ত ফিক্সড হওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে মানে মানে স্টপ রাখবো আর কি। যখনই এটা 1 সেন্টিমিটার হয়ে যাবে তখন আমরা এটাকে মানে স্টপ করবো আর কি, মানে ওই অবস্থায় রেখে দিব। তার মানে বুঝে গেলাম যে আমাদের 1 সেন্টিমিটার অ্যাচিভ, মানে 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার অ্যাচিভ হয়েছে। তো এখানে যেই স্যাম্পলটা দেওয়া হবে, এই স্যাম্পলটা হচ্ছে 1 স্কোয়ার ইঞ্চ, মানে 1 স্কোয়ার ইঞ্চ না, সরি, 1 ইঞ্চ ডায়ামিটারের একটা সার্কেল স্যাম্পল, মানে এটা গোলাকার স্যাম্পল, গোল, যার ডায়া হচ্ছে কত, 1 ইঞ্চ। 1 ইঞ্চ ব্যাস বিশিষ্ট, 1 ইঞ্চ ব্যাস বিশিষ্ট একটা স্যাম্পল, মানে 1 ইঞ্চ ব্যাসের একটা বৃত্তাকার স্যাম্পল। হ্যাঁ, আমরা এখানে প্লেস করব এই অ্যাসটা। তাহলে আমাদের প্রসিডিউরের মধ্যে প্রথমে কি আসলো, যে আমি অ্যাসটাকে প্লেস করব, আর অ্যাসের আকৃতি কত, 1 ইঞ্চ ডায়ামিটারের একটা সার্কেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এই সি এর সাহায্যে এখানে ডি এর মানে রড গেজের প্রেশারটা 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা যখন 1 সেন্টিমিটার ওয়াটার প্রেশার হয়ে যাবে তখন আমরা এই রোটামিটারে রিডিংগুলো দেখা শুরু করব। এখন রোটামিটারের মানের একটা রেঞ্জ আছে, এখানে R1 থেকে R4 পর্যন্ত, R1, R2, R3, R4। তো এখন এই মানের রেঞ্জটা কত, একটা হচ্ছে মনে করো 0.05 থেকে 0.5 পর্যন্ত R1 যেটা,
আর 2 হচ্ছে ওই 0.5-এর পর থেকে 0.5-এর পর থেকে 3.5 পর্যন্ত, আর R3 হচ্ছে 3 থেকে 30, আর 4 হচ্ছে 30 থেকে 350 পর্যন্ত। তো প্রথমে তুমি 4 দিয়ে দেখবা, কোনটা দিয়ে? 4 দিয়ে, অর্থাৎ 30 থেকে 350 পর্যন্ত যেটা 4, সেটা কত, মানে ভলিউম অফ এয়ারটা কত, 30 পর্যন্ত, মানে 30 থেকে 350 পর্যন্ত। তো এখন এটা যদি অনেক হাই হয়, যেমন এই যে 30 থেকে 350, মানে কিউবিক সেন্টিমিটার অফ এয়ার পার সেকেন্ড, তো এটা অনেক বেশি না? এখন এরকম মান যদি থাকে তখন তোমার 4-এর মধ্যে হয়ে যাচ্ছে, তুমি 4 রোটামিটার, 4 নাম্বার যে রোটামিটার আছে সেটা দিয়ে টেস্ট করবা। কিন্তু এখন যদি তুমি দেখো যে এটা ওইটাতে কাভার করতেছে না, আরও কমে আসতেছে, মানে এই 30-র নিচে মানটা, 30 থেকে কম, তো তখন তো তুমি 4 নাম্বার রোটামিটারটাকে বন্ধ করে দিবা। এই যে উপরে সুইচ দেখতেছ, এই সুইচ দিয়ে এটাকে বন্ধ করা যায়, চাবি দিয়ে বন্ধ করা যায়, ওপেন করা যায়। তো তুমি 4 নাম্বারটাকে বন্ধ করবা, 4 নাম্বার বন্ধ করে 3 নাম্বারটা চালাবা। 3 নাম্বারটা কত বলছি? 3 থেকে 30। তো এখন 3 থেকে 30 বা 35 এর মধ্যে যদি থাকে, 3-এর নিচে নেমে আসতেছে, তার মানে এটা আরও ফাইন। হ্যাঁ, 3 থেকে 35 এই রেঞ্জের মধ্যেও না, আরও নিচে। তো তখন তুমি 3কে বন্ধ করে দিবা। 3কে বন্ধ করে 2কে সক্রিয় করবা। আর 2-এর রেঞ্জটা হচ্ছে 0.5 থেকে 3.5। তো ওই লেভেলে হলে তখন 2 দিয়ে দেখবা। আর যদি এটা এর চেয়েও কমে যাবে, মানে 0.5-এর চেয়েও কম এয়ার পাস করে প্রতি সেকেন্ডে, তখন তুমি 3টাকেই বন্ধ করে 1 নাম্বারটা দিয়ে টেস্ট করবা, যেটা হচ্ছে 0.05 থেকে 0.5, একেবারে ফাইন, মানে খুবই কম এয়ার পারমিয়েবল যেটা, সেই সব ক্ষেত্রে তখন R1টা তোমাকে ইউজ করতে হবে। তো তার মানে আমরা প্রথমে 4 নাম্বার রোটামিটার দিয়ে, তারপরে 3, 2, 1 আমার সুবিধা মতো যে কোনো মানে মানের তারতম্যের উপর ভিত্তি করে আমরা যে কোনো একটা রোটামিটারকে চুজ করে নিব। হ্যাঁ, 4 হলে 4, 3 হলে 3, 2 হলে 2, 1 হলে 1। এর রেঞ্জটা আমি তোমাদের শিটে দিয়ে দিব, সমস্যা নাই। মানে 0.05 থেকে 0.5 1-এর, হ্যাঁ, তারপরে 0.5 থেকে 3.5 2-এর, 3 থেকে 35 3-এর, আর 30 থেকে 350 পর্যন্ত হচ্ছে রোটামিটার 4-এর। তাহলে এই জন্য 4টা রোটামিটার এখানে ইউজ করা হয়েছে। এটা এই জন্যই যে বিভিন্ন এয়ার পারমিয়েবল এবং বিভিন্ন থিকনেসের কাপড়ের জন্য যেহেতু মানটা ভিন্ন ভিন্ন হবে, যাতে এক একটাতে অনেক সূক্ষ্ম মানও টেস্ট করা যায়। কিন্তু যেটা ধরো 30 থেকে 350 পর্যন্ত মানের রিডিং দিবে, এটাতে কিন্তু দশমিকের পর 2 ঘর 3 ঘর পাবো না। কিন্তু কম এয়ার পারমিবিলিটির ক্ষেত্রে, ধরো এয়ার পারমিট করতেছি 1, তো 1-এর জন্য দশমিকের পরের মানগুলো খুব ইম্পর্টেন্ট। তখন তুমি 1 নাম্বার দিয়ে যদি করো বা 2 দিয়ে করো, 0.5 থেকে 3.5 যেখানে রেঞ্জ আছে, সেটা তোমাকে একটা ভালো রিডিং এনে দিবে। তো এই জন্য করা হয় কি, হ্যাঁ, এটাকে এখান থেকে এভাবে কন্ট্রোল করা হয়। আর এটা তো বললাম, এফটা তোমার সবসময় অ্যাক্টিভ থাকবে না। যদি তোমার এইখানে প্রেশার হেড বেড়ে যায়, তখন এফটা অ্যাক্টিভ হয়ে এই ড্রট গেজটাকে নিয়ন্ত্রণ করবে। তো আলটিমেটলি আমরা তাহলে, যেহেতু আমাদের স্যাম্পল স্পেসিমেন ছিল এবং রোটামিটার আমরা মান পেয়ে যাব, এবং সেই মানটা হবে এয়ার পারমিবিলিটি অথবা এয়ার রেজিস্ট্যান্স, আমরা যেটাই টেস্ট করতে চাই না কেন, হয় এয়ার পারমিবিলিটি অথবা এয়ার রেজিস্ট্যান্স। তো এয়ার পারমিবিলিটি বা রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি বলছিলাম আমি? হ্যাঁ, ভলিউম অফ এয়ার পার সেকেন্ড, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্কোয়ার সেন্টিমিটার বা অফ ফেব্রিকের জন্য, ঠিক আছে? এবং প্রেশার হেডটাও মানে কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, যে অ্যাভারেজ, আমরা তো অনেকগুলো মান থেকে অ্যাভারেজ নিতে হবে, অ্যাভারেজ রেট অফ এয়ার ফ্লো। এখন অ্যাভারেজ রেট অফ এয়ার ফ্লোর এককটা কি হবে? সিসি না, পার সেকেন্ড, পার স্কোয়ার সেন্টিমিটার। এখন আমি কি কাপড়টা কি 1 স্কোয়ার সেন্টিমিটার নিয়েছিলাম? সেন্টিমিটার ছিল স্যাম্পল স্পেসিমেন যেটা ছিল? না। কতটুকু ছিল? এই যে বৃত্তাকার বলছি, বৃত্তের ব্যাস কত ছিল? 1 ইঞ্চ। তাহলে তাহলে ডায়ামিটার 1 ইঞ্চ হলে ক্ষেত্রফলটা কত? পাই আর স্কোয়ার। তাহলে আমরা এটা বসাই 3.1416, এটাকে মাল্টিপ্লাই করতে হবে কি আর স্কোয়ার দিয়ে। এখন ডায়া যদি 1 ইঞ্চ হয়, তাহলে রেডিয়াস কত?
আধা, তাই না? এখন এটার একক কি স্কোয়ার সেন্টিমিটার আছে নাকি স্কোয়ার ইঞ্চ আছে? স্কোয়ার ইঞ্চ কিন্তু। তো এটা স্কোয়ার সেন্টিমিটার কিভাবে হবে? 1 ইঞ্চে কত হয়? 2.54 সেন্টিমিটার হয়। তাহলে 2.54 into 2.5. তাহলে কত হয় দেখো তো একজন একটু মোবাইলে, কত হয়? সিক্স সেভেন সেন্টিমিটার স্কোয়ার, এই তো। তাহলে কোথায় দিব এই ফর্মুলাতে, কোথায় দিব? এখানে কিন্তু আমি পার স্কোয়ার সেন্টিমিটার বলে দিছি, মানে 5.07 মনে করো, 5.07 স্কোয়ার সেন্টিমিটারের ভলিউম হচ্ছে, ভলিউম অফ এয়ার হচ্ছে এটা। আর একের জন্য কত, তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার জন্য আমাকে এই 5.07টা নিচে আনতে হবে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল ফর্মুলা, যেখানে তুমি মানটা বসিয়ে দিবা। এটা এই জন্য, অ্যাডজাস্টমেন্টটা এই জন্য যেন, যেহেতু এটাকে ইনটু টাইমে হবে না নিচে, হ্যাঁ নিচে নাকি 1 সেকেন্ডের জন্য হিসাব করবো? ওইটা 1 সেকেন্ডের জন্য হিসাব আসবে। এই যে সেকেন্ড আছে, সিসি পার সেকেন্ড, এই সিসি পার সেকেন্ড আসে এখানে। তো যেহেতু 1 স্কোয়ার সেন্টিমিটার বলা আছে, সেই জন্য আমরা 5.07 দ্বারা অ্যাডজাস্ট করলাম। তাহলে বলো তো রেজিস্ট্যান্স কত হবে? কিছুই করতে হবে না, জাস্ট উল্টে দিতে হবে, তাই না? এত সেকেন্ড, ঠিক আছে। অ্যাভারেজ রেট অফ এয়ার ফ্লো হচ্ছে এত সেকেন্ড। হ্যাঁ, লিখতে পারো ওগুলা, যে পার কিউবিক সেন্টিমিটার অফ এয়ার পার স্কোয়ার সেন্টিমিটার অফ ফেব্রিক স্যাম্পল, এটাই আর কি। তো আমরা এককটা শুধু লিখলাম যে 1 সেকেন্ড, মানে এত সেকেন্ড হবে এয়ার রেজিস্ট্যান্স। তো এখানে আমরা এই ফর্মুলাতে মূলত বসাবো ওই মানটা, যেটা পাবো আমাদের এয়ার পারমিবিলিটি টেস্টার শার্লির, সেটা থেকে আমরা এটা বসাবো। তো এখন তোমরা বলো তো, আমাদের ওই যে 3টা মেথড ছিল না, 3টা মেথডের মধ্যে এটা কোনটা? আমাদের কোন মেথডটা ছিল এটা? 2 নম্বরটা। দ্বিতীয়টা, কারণ হচ্ছে বাই ফোর্সিং এয়ার থ্রু এ ফেব্রিক, আমরা একটা ফেব্রিকের মধ্যে দিয়ে এয়ারকে ফোর্স করেছি, একটা কনস্ট্যান্ট প্রেসারে 1 সেন্টিমিটার এয়ার প্রেসার রেখেছিলাম। মেজার করছি কি, দ্য রেট অফ এয়ার ফ্লো, মানে এই রোটামিটারে আমাকে কি বলে দিছে, মোটামুটি রেট অফ এয়ার ফ্লোটা, এয়ার মানে রেট অফ এয়ার ফ্লো অফ দ্য এয়ার, এয়ারের রেটটা কত সেকেন্ডে কতটুকু এয়ার ভলিউম প্লাস পাস হয়। উল্টাটা না, উল্টাটাও আমরা করছি, এই যে 3 নম্বর মেথডটা করছি, তবে ওই ফর্মুলাটাকে উল্টে দিয়ে, এখানে ফর্মুলাটাকে উল্টে দিয়ে আমরা এয়ার রেজিস্ট্যান্সটাও দেখে নিছি। আর ফাইনালি আরেকটা কথা বলে আজকে শেষ করব, যে আসলে এয়ার পারমিবিলিটির সাথে আমাদের ইম্প্যাক্টগুলো কোন কোন জায়গাতে আছে, অর্থাৎ এয়ার পারমিবিলিটি অ্যান্ড ফেব্রিক প্রপার্টিস। পারমিএবিলিটি প্রপার্টিস। আচ্ছা, এয়ার পারমিবিলিটির সাথে ফেব্রিকের প্রপার্টিসে আমি শুধু নামগুলো লিখবো, যেহেতু তোমাদেরকে শীট তো দিবই, এই জন্য শুধু নামগুলো লিখবো আর এখানে বর্ণনা করে দিব, কথাগুলো খেয়াল করলে হবে। আচ্ছা, প্রথমত মানে আমরা এই যে প্রথম দিকে বেসিকের মধ্যে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, সেইখান থেকেই মূলত কথাগুলো আসবে। যেমন 1 নম্বর আমি যদি বলি এয়ার পারমিবিলিটি অ্যান্ড থার্মাল প্রপার্টিস, এটা তোমরা বলো তো কেমন হবে? এয়ার পারমিবিলিটি এবং থার্মাল প্রপার্টিসের মধ্যে সম্পর্কটা কেমন? এয়ার পারমিবিলিটি বেশি হলে থার্মাল প্রপার্টিসটা কি বাড়বে নাকি কমবে, কেমন? তার চাপ সহজে হচ্ছে যে ইয়ে করে কাজ করে।
তার মানে কি থার্মাল রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে। এয়ার পারমিবিলিটি বাড়বে। থার্মাল রেজিস্ট্যান্স তো কমবে, মনে করো তো। কমবে থার্মাল রেজিস্ট্যান্স কমবে, থার্মাল পাঁচটা বাড়বে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা এই ব্যাপারটা বলে ফেললাম, এটা একটা ইম্প্যাক্ট গেল টু একে। তিনে আসো, এই এয়ার পারমিবিলিটির সাথে ক্লথ কভারের সম্পর্কটা কি? ক্লথ কভার ফ্যাক্টর মানে কাপড়ের যে কভার ফ্যাক্টর, ফেব্রিক কভার, এটা ভালো হলে এয়ার পারমিবিলিটি কি বেশি হয় না কম হয়? কভার ফ্যাক্টর ভালো হলে এয়ার পারমিবিলিটি কম হবে। তারপরে এই যে ইয়ার্ন ডায়া, যদি আমাদের ইয়ার্নগুলো কোর্সার হয় বা ফাইনার হয়, তখন কীরকম ইম্প্যাক্ট হবে এয়ার পারমিবিলিটির উপর? ইয়ান্ডা বেশি হলে এয়ার পারমিবিলিটি কম হবে, কারণ ইম্প্যাক্ট অনেক নেগেটিভ। ইন্ডাস্ট্রির উপর প্রশ্ন। আচ্ছা গেল, এরপরে টুইস্ট ফ্যাক্টরের সাথে বলো। টুইস্ট ফ্যাক্টর এটা বলতে পারতেছ? টুইস্ট ফ্যাক্টরের নাম কি শুনছো না আগে? ইয়ার্ন স্টুডেন্ট তো এখানে আছে। ইয়ার্ন স্টুডেন্টরা বলো তো টুইস্ট ফ্যাক্টরটা কি? সমানুপাতিক এয়ার পারমিবিলিটির সাথে। না, আগে টুইস্ট ফ্যাক্টরটা কি এটা তো বুঝতে হবে। টুইস্ট মাল্টিপ্লায়ার বা টুইস্ট ফ্যাক্টরের নাম শুনছো না তোমরা? অবশ্যই শুনছো। স্যার কোন সার্টেন লেন্থে টুইস্ট কয়টা আছে এরকম? না, এটা তো টুইস্ট পার ইঞ্চ, টুইস্টের পরিমাণ টিপিআই বা টিপিসিএম, এটা না। ইয়ার্ন স্টুডেন্টদেরকে বলতে দাও, ওরা বলতে পারবে। টিপিসিএম ইন্টু রুট ওভার অফ কাউন্ট, মানে ডিরেক্ট সিস্টেমে, আর ইনডিরেক্ট সিস্টেম হলে রুট ওভার অফ কাউন্ট নিচে। এই তো, কিন্তু আসলে জিনিসটা কি এটা তো বুঝতে হবে, সূত্র বুঝলে তো আর হবে না, এটা তো সূত্রটা থেকে এক্সপ্লেন করতে হবে। এগুলা তো মনে করো যে কোনো জায়গায় তোমাকে জিজ্ঞেস করবে, এটা এগুলো তো পারতে হবে, মানে খেয়াল রাখতে হবে। মূলত মনে করো তুমি 30 কাউন্টে না, ব্যস্তানুপাতিক তো পরে। মনে করো তুমি 20 কাউন্টে সুতা বানাবা বা 30 কাউন্টে সুতা বানাবা, এখন 20 কাউন্টে সুতার মধ্যে কয়টা পাক দিবা, হ্যাঁ সেটা তোমাকে ফিক্সড করতে হবে। যেমন তুমি 20 কাউন্টে সুতার মধ্যে প্রতি ইঞ্চিতে 15টা টুইস্ট দিতে পারো, আবার চাইলে ওই 20 কাউন্টে সুতার মধ্যেই 15 ইঞ্চিতে 17টা টুইস্ট দিতে পারো। পারো কি পারো না? পারো না? হুম। তো যদি তুমি 20 কাউন্টের সেম সুতার মধ্যে কখনো 15টা টুইস্ট দাও প্রতি ইঞ্চিতে, আবার আরেকটা যদি প্রতি ইঞ্চিতে 17টা টুইস্ট দাও, তাহলে দুইটা ইয়ার্নের মধ্যে পার্থক্য কত, কি পরিবর্তন হবে? ইয়ার্নটা একটু মানে কম্প্যাক্ট হবে, টাইট হবে, অর্থাৎ ইয়ার্নটা সফট হবে না। মানে দেখবো যে উইভিংয়ে যে সুতা যায় সেই সুতার টুইস্ট ফ্যাক্টর যেরকম নিটিংয়ে যে সুতা যায় সেই সুতার টুইস্ট ফ্যাক্টর একই না। তো এটা স্পিনিংয়ের আর আমি মনে করছিলাম যে পারবে, কারণ ওদের তো টুইস্ট ফ্যাক্টর নিয়ে প্রচুর কাজ করা লাগে। আর একটা সুতা তোমার কত বেশি স্ট্রেংথ অ্যাচিভ করবে বা কতটুকু কম্প্যাক্ট হবে, কতটুকু রুক্ষ হবে বা কতটুকু কি বলি আমরা হার্ড হবে, এই বিষয়টা ডিপেন্ড করেছে টুইস্ট ফ্যাক্টরের উপর। সিমিলার কাউন্ট অফ ইয়ার্নের ক্ষেত্রে মনে করো তোমার সুতা যতই আস্তে আস্তে চিকন হতে থাকবে সেখানে বেশি পরিমাণ পাক নিতে পারবে, মানে টুইস্ট নিতে পারবে। বাট ওই সুতার মধ্যে যদি তুমি একটা নির্দিষ্ট টুইস্ট ফ্যাক্টর মেনটেন করো, যেমন 4.2 আমরা টুইস্ট ফ্যাক্টর মেনটেন করবো, এখন 4.2 টুইস্ট ফ্যাক্টর যদি তুমি মেনটেন করে যাও, তাহলে তুমি যত কাউন্টে সুতাই তৈরি করো না কেন, 10 কাউন্টের সুতা বানাও, 20 কাউন্টের বানাও, 30 কাউন্টের, 32, 34, 40, যত কাউন্টে সুতা বানাও না কেন, সবগুলোর সফটনেস বা হার্ডনেস ওই সুতাটা একই রকম হবে। যদিও প্রতি ইঞ্চিতে পাকের সংখ্যা বাড়বে কমবে, কারণ বলতেছি কি কাউন্ট বাড়লে সুতা যেহেতু চিকন হবে তখন প্রতি ইঞ্চিতে পাক বেশি দিতে পারবে, পাকের সংখ্যা টিপিআই বাড়বে কমবে। বাট যখন তুমি 4.2 টুইস্ট ফ্যাক্টরকে কনস্ট্যান্ট রাখবা, 4.2টা ইন্ডিকেট করে সুতার একটা নির্দিষ্ট লেভেল অফ কম্প্যাক্টনেস বা হার্ডনেস, মানে একটা
এই রুক্ষ বা একটা 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 স্টিফনেস বা একটা কম্প্যাক্টনেস তুমি সুতাতে নিয়ে আসতে চাচ্ছ, যখনই তুমি এই 4.2টাকে 4.5 করে দিবা, তখন এই সুতাটা আরও বেশি কম্প্যাক্ট হবে, কারণ প্রতি ইঞ্চিতে তার টুইস্টের সংখ্যা এখন আরও বাড়বে। হ্যাঁ, তো এই জন্য ব্যালেন্স টুইস্ট আছে, অপটিমাম টুইস্ট ফ্যাক্টর আছে। এই অপটিমাম টুইস্ট ফ্যাক্টরের উপরে যখন তুমি যাবা, সুতা আস্তে আস্তে ক্রিপ হতে থাকবে। আবার অপটিমাম টুইস্ট ফ্যাক্টর যেটা আছে সেটার নিচে যখন তুমি থাকবা, তখন সুতা সফট হবে, যেটা কিনা নিটিংয়ে আমরা পাঠাই। সুতা অনেক বাঁকতে হয়, যেহেতু লুপ ফর্ম করবে। আবার উইভিংয়ে সুতাটা একটু শক্ত হইতে হবে। তো এই জন্য টুইস্টের মাল্টিপ্লায়ার বা টুইস্ট ফ্যাক্টরের মানটা বাড়িয়ে সুতার কম্প্যাক্টনেসটা বাড়ানো হয়। এটা কিন্তু টিপিআই দিয়ে কিন্তু সুতার কম্প্যাক্টনেস বুঝতে পারবো না। তোমাকে যদি বলি যে 15 টিপিআই এর সুতা বেশি কম্প্যাক্ট, মানে কম্প্যাক্ট না সফট, নাকি 12 টিপিআই এর সুতা বেশি সফট, তুমি কিন্তু ডিসিশন নিতে পারবে না। তোমাকে কাউন্টের সাহায্য নিতে হবে, অর্থাৎ কাউন্ট এবং টিপিআই দুইটার সমন্বিত রূপ হচ্ছে তোমার টুইস্ট ফ্যাক্টর। অর্থাৎ টুইস্ট ফ্যাক্টরটা তোমাকে একটা নির্দিষ্ট কাউন্টের সুতার কম্প্যাক্টনেসটার জন্য টুইস্ট ফ্যাক্টরটা জরুরি। অর্থাৎ টুইস্ট মাল্টিপ্লায়ার বা টুইস্ট ফ্যাক্টর তুমি সেট করে দিবা, টুইস্ট ফ্যাক্টর সাপেক্ষে যদি সুতার কাউন্ট চেঞ্জ হতে থাকে, সেই সাপেক্ষে টিপিআই বা টুইস্ট পার ইঞ্চও সুতার মধ্যে চেঞ্জ হতে থাকবে। আবার যখন টিপিআই কমিয়ে টুইস্ট ফ্যাক্টর কমিয়ে দিবা, তখন সুতাটা অত বেশি কম্প্যাক্ট হবে না, লুজ হবে সুতাটা, মানে সফট হবে আর কি। তো তখন কিন্তু ওই টুইস্ট ফ্যাক্টর যেহেতু কম, আলটিমেটলি ওই সূত্র যেটা বললাম একটু আগে, সূত্রতে বসালে নির্দিষ্ট কাউন্টের মানে কাউন্ট কমে আসার সাথে সাথে টুইস্ট টিপিআই এর মান অনেক কমে আসবে। তখন সেই টিপিআই এবং সেই কাউন্টের জন্য সুতাটা একরকম হবে। আবার টুইস্ট ফ্যাক্টর বাড়ালে এটা চেঞ্জ হবে। তো টুইস্ট ফ্যাক্টরটা মূলত আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে কোন জায়গাতে, সুতার কম্প্যাক্টনেসে, সুতা কত বেশি কম্প্যাক্ট হবে, টাইটলি টুইস্টেড কিনা। তো যদি টাইটলি টুইস্টেড হয় তাহলে টুইস্ট ফ্যাক্টর মান বেশি, আর টাইটলি টুইস্টেড না হলে টুইস্ট ফ্যাক্টরের মান কম। তোমরা দেখবা যে ইন্ডাস্ট্রিতে যখন রিং ফ্রেমে কাজ করবা, স্পিনিংয়ে যারা আসো, সুতা যেখানে প্রডিউস হয় সেখানে টুইস্ট ফ্যাক্টর নিয়ে কথাবার্তা থাকে, যে কত টুইস্ট ফ্যাক্টর সেট করা হয়েছে, কেন, সুতা কোথায় যাবে, এটা কি হাইলি টুইস্টেড ইয়ার্ন চাইছে নাকি লো টুইস্টেড ইয়ার্ন চাইছে। তো তখন টুইস্ট ফ্যাক্টর দিয়ে তোমাকে এটা কন্ট্রোল করতে হবে। তুমি বলতে পারবে না যে 30 কাউন্টের সুতার জন্য 17 টিপিআই হচ্ছে অপটিমাম, বা 30 কাউন্টের সুতার জন্য 12 টিপিআই হচ্ছে অপটিমাম, এরকম না। কত টুইস্ট ফ্যাক্টর চাচ্ছ সেই সাপেক্ষে তোমার টিপিআইটা নির্ণীত হবে। তো তার মানে টুইস্ট ফ্যাক্টর বাড়ার সাথে সাথে বুঝতেছি আমরা ইয়ার্নটা কম্প্যাক্ট হবে, তার মানে ইয়ার্নের ভিতর দিয়ে সুতা মানে এয়ার পাস হওয়ার প্রবণতা কি হবে, কমে আসবে। একটু কম্প্যাক্ট হলে সুতার মধ্যে ভিতর দিয়ে, আমরা সুতার মধ্যবর্তী ডিস্টেন্সের কথা বলতেছি না, মানে ইয়ার্নের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা তো বাড়বে, সেটা না, মানে একই ডিস্টেন্সের জন্য দুইটা ইয়ার্ন, একটা একটু টাইটলি কম্প্যাক্ট আর একটা একটু সফট ইয়ার্ন, তো ওই সুতার মাঝখান দিয়ে এয়ার পাস হওয়ার প্রবণতা বেশি। বাট কম্প্যাক্ট ইয়ার্নের ক্ষেত্রে তার ভিতর দিয়ে সুতা এয়ার পাস করার প্রবণতা কম। বুঝছো কি না? তার মানে এয়ার পারমিবিলিটির সাথে টুইস্ট ফ্যাক্টর কি ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি? না তো ইনডিরেক্টলি প্রফেশনাল। হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল। ব্রেথেবিলিটি কি বোঝো? ব্রেথেবিলিটি ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক। ব্রেথেবল মানে হচ্ছে যেটা এয়ারকে পাস করতে পারে কিন্তু ওয়াটারপ্রুফও। তো তুমি যখন ছাতার কাপড়ের কথা বলো, বা রেইনকোট এই জাতীয় কাপড়, তুমি কিন্তু চাও যে এটা ওয়াটারপ্রুফ হোক, পাশাপাশি ব্রেথেবল হোক। তোমরা এই যে পলিস্টারের বা তারপুলিন টাইপের যেসব ওয়াটার মানে রেইনকোটগুলো পরো বা এই কাপড়গুলো পরো, এগুলা কিন্তু তোমাকে কাভারিং দেয় না, মানে রেইন থেকে প্রোটেকশন দেয়, বাট এয়ারটাকে আটকে দেয়। এটা কিন্তু প্রবলেম, এয়ারটাকে আটকাতে পারবে না, এয়ারটাকে যাতে পাস করতে দেয়, তখন এটাকে আমরা বলি ব্রেথেবল। আচ্ছা, আমাদের টাইমটা শেষ, তোমরা এখনই আবার জয়েন করো। আচ্ছা, আমরা বলতেছিলাম যে ব্রেথেবিলিটি ইন্ডিকেশন, অর্থাৎ এই ব্রেথেবিলিটি বোঝার জন্য আমি অনেক সময় ওয়াটারপ্রুফ কাপড় পরি, হ্যাঁ, গরম মানে পানিকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু ওই কাপড়টা পরলে আমার ভিতর থেকে ঘাম বাইর হয় না, বাতাস বের হয় না, ওটা খুবই ডিসকমফোর্ট ফিল করে, মানে ফিল এনে দেয়। তো এই জন্য ব্রেথেবল অনেক সময় ইন্ডিকেশন করতে হয়, মানে এটা ওয়াটারপ্রুফ ভালো, ওয়াটার রেজিস্ট্যান্স ভালো, কিন্তু এর সাথে সাথে এটা ব্রেথেবিলিটি কেমন এই ব্যাপারটাকে ইন্ডিকেশনে নিয়ে আসার জন্য অনেক সময় আমরা এয়ার পারমিবিলিটির সাথে এটাকে ফেব্রিকের প্রপার্টিসকে সম্পর্কিত করতে চাই। আবার যেমন ধরো ফিল্ট্রেশন পারপাসে
ফিল্ট্রেশন পারপাস বা ফিল্ট্রেশনের জন্য এই এয়ার পারমিবিলিটি অনেক সময় ইফিসিয়েন্সির সাথে সম্পর্কিত। ইজ প্রপোর্শনাল টু ইফিসিয়েন্সি। যখন তুমি ফিল্ট্রেশনের কথা বলবা তখন কিন্তু তুমি সবসময় খুঁজবা হচ্ছে ওইসব কাপড়গুলা যাদের এয়ার পারমিবিলিটি ভালো। তার মানে এয়ার পারমিবিলিটির সাথে ফিল্ট্রেশনের একটা ক্লোজ রিলেশন হচ্ছে এরকম যে যত বেশি এয়ার পারমিবল তার ইফিসিয়েন্সি তত ভালো। তারপরে উইভ স্ট্রাকচারের সাথে সম্পর্ক কেমন? বলো তো, একজন বলো, একটু কুইক বলো, আমরা শেষ করবো। স্যার প্লেন ফেব্রিকের ক্ষেত্রে একটু কম হবে এয়ার পারমিবিলিটি, আর শার্টিন টুইল এগুলোর ক্ষেত্রে একটু তো বেশি যেসব হবে। স্ট্রাকচারগুলো একটু বেশি কমপ্লেক্স, হ্যাঁ, সেই সব মানে যেগুলোকে এক্সটেন্ড করতে খুব কষ্ট হয় এইসব স্ট্রাকচারের জন্য মূলত এয়ার পারমিবিলিটি বেশি হবে, সরি কম হবে। আর যেগুলো কিনা সিম্পল স্ট্রাকচার, লুজ স্ট্রাকচার, মানে ফ্লুটিং বেশি, এইসব স্ট্রাকচারের জন্য মূলত এয়ার পারমিবিলিটি বাড়বে, সরি কমবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিম্প। ক্রিম্পের জন্য বলতেছি যে ধর ক্রিম যদি বেশি হয় তখন কিন্তু এই কাপড়টা যখন প্রেসার পাবে, এয়ারের প্রেসারটা পাবে, তখন কাপড়টা একটু স্ফীত হবে, মানে বাইরের দিকে একটু ফুলে উঠবে। তারপরে তখন যখন বাইরের দিকে ফুলে উঠতে সুযোগ দিবে তখন কিন্তু গ্যাপটা বেড়ে যাবে। এবং আমার আঙ্গুলগুলো এরকম আছে, তুমি যখন এটা একটু একটু প্রসারিত করবা তখন কিন্তু একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের মধ্যে দিয়ে ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে, অন গ্যাপটা বাড়বে। তখন ওই গ্যাপের মধ্যে দিয়ে ইয়ার মানে এয়ারগুলা পাস হতে পারবে। সেজন্য হাই ক্রিম্প হলে কিন্তু এয়ার পারমেবিলিটি ভালো হবে, মানে বেশি হবে। ক্রিম্প লো হলে তখন কাপড়টা খুব বেশি এক্সটেন্ড করতে পারবে না, মানে ছড়াইতে পারবে না এয়ারের প্রেসারের কারণে। যদি ছড়াইতে না পারে কাপড়টা তখন কিন্তু ওই কাপড়ের মধ্যে দিয়ে এয়ার পাস হবে কম, বা পারমেবিলিটি কম হবে। তো এই হচ্ছে মোটামুটি ইম্প্যাক্ট। তো এই সুবিধাগুলো মূলত তোমরা যারা ওই ওয়েট প্রসেসিং এ দেখবা যে ক্যালেন্ডারিং করা হয়, হট ক্যালেন্ডারিং করে মূলত ইয়ার্নকে ফ্ল্যাট করা হয়। এই যে ইয়ার্ন যে গোলাকার আছে, যাতে একটা থেকে একটা ডিস্টেন্সটাকে কমানোর জন্য, দুটো ইয়ার্নের মধ্যে ডিস্টেন্স কমানোর জন্য ইয়ার্নটাকে হট ক্যালেন্ডারিং করে, মানে আয়রন করে আর কি, ওয়েট প্রসেসিং এ ফিনিশিং এ হট ক্যালেন্ডারিং করে, মানে গরম বাতাস বা পানি সহ আয়রন করে বা ক্যালেন্ডারিং করে ইয়ার্নগুলোকে ফ্ল্যাট করা হয়। ফ্ল্যাট করলে যেটা হয় তখন এটা এয়ার পারমিবিলিটি কম হয়, মানে এয়ার পারমিট করে না। দেখবো যে আয়রন করা কাপড়ের ক্ষেত্রে এয়ার পারমিবিলিটি কম হবে। এই হচ্ছে ব্যাপার। তো তাইলে